প্রিয় দর্শক, আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো। আমি সাধারণত চাকরি বাকরি বিষয়ে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ালেখার বিষয়ে বেশি কথা বলে থাকি, কিন্তু আজকে আপনাদের একটা গল্প শোনাবো। একটা রাজা, সেই রাজার কোনো কিছুর অভাব নাই। সব থেকে তার পছন্দ হলো 30টা কবুতর। সেই রাজার হলো রাজকীয় একটা কবুতরের খোপ ছিল এবং 30টা কবুতর ছিল। রাজ্য খুব সুন্দরভাবে চলতেছে, কোথাও কোনো সমস্যা নাই। গোলাভরা ধান, ঘোড়া সালে ঘোড়া, হাজার হাজার ঘোড়া, শত শত হাতি, কোনো কিছুর অভাব নাই। খুব শক্তিশালী রাজ্য। এইবার সবকিছু ঠিকঠাকই চলতেছে। হঠাৎ করে একদিন দেখা গেল ওই রাজার কবুতরের খোপের সামনে 2 ফোঁটা রক্ত এবং একটা কবুতর নাই। পরের দিন তো এই খবর চারপাশে ছড়াই পড়ল এবং সকালে সূর্য ওঠার পর যখন রাজার দরবেশ এবং সকল সভাসদরা আসলো, মন্ত্রীরা আসলো, শুরু হলো, তখন রাজা বলতেছে যে এটা কিভাবে সম্ভব? আমার এই যে এতগুলো সৈন্য কবুতরের খোপ পাহারা দেয়, প্রায় 200 সৈন্য, তাহলে কিভাবে কবুতর চুরি হলো? এবং এই 2 ফোঁটা রক্ত কোথা থেকে আসলো? এই যে কবুতরের খোপের সামনে 2 ফোঁটা রক্ত, এই রক্ত কোথা থেকে আসলো? এটা কি কবুতরের রক্ত কিনা? সবাই খুব চিন্তিত, কেউ কোনো উত্তর পাচ্ছে না। বলতেছে পাহারা আরো বাড়াই দাও, 200 জনের জায়গায় 400 জন দাও। ঠিক আছে, এরপরে 200 জনের জায়গায় 400 জন দিয়ে দিল এবং খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে যাতে ভবিষ্যতে এরকম না হয়। আর তদন্ত তো চলতেছেই, পুরো রাজ্যের ভিতরে তদন্ত চলতেছে যে কেন এরকম হচ্ছে, কিভাবে হচ্ছে। এরপর পরের দিন রাত 9টা, 10টা, 12টা, 2টা, যখনই 2টা বেজে গেল, হালকা একটা ঠান্ডা বাতাস, সবার ঘুম এসে গেল, সবাই ঘুমাই পড়ল। পরের দিন সকালে এই একই অবস্থা। কবুতরের আরেকটা ঘরের সামনে 2 ফোঁটা রক্ত এবং একটা কবুতর নাই, এই সাইজের একটা একটা কবুতর। খুবই দুঃখের সংবাদ। রাজা বলল যে কেন এরকম হচ্ছে, কি হচ্ছে? চোর, এত বড় সাহস, চোর কোথা থেকে আসতেছে? তখন সবাই বলল যে রাজা মশাই, যখন এই যে চোর আসে, চারপাশের পরিবেশ এমন হয় সবাই ঘুমাই পড়ে, কেউ আর চেতন থাকতে পারে না এবং এটা ধরাও সম্ভব হয় না। ডাকো প্রধানমন্ত্রীকে। তখন ওই রাজ্যের যে প্রধানমন্ত্রী, উনি বলল জি হুজুর। তুমি কি করো? কোনো কাজ নাই, কর্ম নাই, কিভাবে চোখের সামনে এরকম 2টা কবুতর চলে গেল, 28টা হয়ে গেল, কেউ ধরতে পারলো না এবং পরপর 2 দিন এত সিকিউরিটি দিয়েই। এই যে তৃতীয় দিন, এই তৃতীয় দিনের ভিতরে আমার সব রিপোর্ট চাই, কিভাবে এটা ঘটতেছে, কারা করতেছে, চোর কি এই রাজ্যেরই কিনা, কে কিভাবে চুরি করতেছে। আচ্ছা, এইবার হলো আপনার তৃতীয় দিনকের ঘটনা। তৃতীয় দিনকের ঘটনা ওই একই রকম। যখন মধ্যরাত হয়ে যায়, হালকা একটা শব্দ এবং বাতাস, এত সুন্দর বাতাস, কেউ আর চেতন থাকতে পারে না এবং কবুতর একটা চলে গেল, 2 ফোঁটা রক্ত এবং 27টা কবুতর হয়ে গেল। 2 10 7 27, তাহলে কয়টা চুরি হয়ে গেল? 3টা। 3টা কবুতর কিন্তু এখন আর নাই। এইবার রাজা বলতেছে প্রধানমন্ত্রীকে যে তুমি আমাকে 1 সপ্তাহের ভিতর রিপোর্ট দিবা, কে চুরি করতেছে, কিভাবে চুরি করতেছে এবং কেন এরকম হচ্ছে। এই রিপোর্ট যদি দিতে না পারো তাহলে 1 সপ্তাহ পর তোমার গর্দান নেওয়া হবে, তোমার গলা কেটে ফেলা হবে এবং মৃত্যুদণ্ড। তুমি এতদিন কি করছো? এই কিভাবে মানুষ সাহস পাচ্ছে এই চুরিগুলো করার? এরপরে প্রধানমন্ত্রী তো খুব চিন্তায় পড়ে গেলেন। উনি বাড়ি এসে খাওয়া দাওয়া বন্ধ, গোসল বন্ধ, প্রসাব পায়খানা বন্ধ, সব বন্ধ। এখন ওই প্রধানমন্ত্রীর হলো 3 ছেলে। বড় ছেলে হলো লাউসান, ছোট ছেলে হলো গাউস, আর যে মেজো ছেলে সে হলো বাফেট।
এখন এই যে বড় ছেলে হলো লাউসান, সে হলো তীর ধনুক গলায় জোড়ালো, যুদ্ধের একটা সাজ নিল এবং রাতে পাহারা দিতে লাগলো সবার সাথে। এত মনোযোগ, এত কনসেন্ট্রেশন, সে শুধু এইটুকু আবিষ্কার করতে পারলো যে শো শো একটা শব্দ হয়, এরপরে ঘুম চলে আসে, এরপরে জ্ঞান আর থাকে না। এরপরে লাউসান ব্যর্থ হয়ে গেল, রাজার বড় ছেলে ব্যর্থ। এরপর হলো মেজো ছেলে বাফেট, সেও আসলো, সেও ব্যর্থ। এরপরে যে ছোট ছেলে কুনো, এই যে ছোট ছেলে যে কুনো, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে যে এইভাবে গেলে হবে না, অন্য কোনোভাবে চেষ্টা করা লাগবে, আর এক সপ্তাহের ভিতর একটা কিছু না হলে তো ফাঁসি হয়ে যাবে, আমার বাবার তো গলা কেটে ফেলবে। তখন সে এক ঋষির সঙ্গে যাই দেখা করে। তখন ঋষি বলে যে এইগুলো তো সবার ঘুমিয়ে যাচ্ছে, এইটা তো মেন সমস্যা, তোমাকে হিরণ গাছের যে পাতা, সেই পাতার রস চোখে লাগাতে হবে, তাহলে ঘুম আসবে না। যাও 2 ক্রোশ মাইল এদিক হাঁটতে হাঁটতে যাও, ওই জায়গায় হিরণ গাছের পাতা আছে, ওই পাতা সংগ্রহ করে নিয়ে আসো, লম্বা চিকুন পাতা, হালকা সেন্ট। এই পাতার রস বাইটে যদি তুমি চোখে নাও, তাহলে পৃথিবী যত যাই কিছু হয়ে যাক, তোমার ঘুম আসবে না বা চোখে কোনো সমস্যা হবে না। এরপরে ছোট ছেলে কুনো, সে তো এরকম ঋষির কথা শুনে এরকম 2 ক্রোশ পথ গেল হাঁটতে হাঁটতে, এক বেলা সময় লাগে গেল, নিয়ে আসলো। বিকালের দিকে আসে রেস্ট নিয়ে, তখন এবার হলো সে শেষ চেষ্টা করবে। এই ছোট ছেলে কুনো যদি না পারে, বড় 2 ছেলে ব্যর্থ, মন্ত্রী তো আগেই ব্যর্থ, তাহলে এই প্রধানমন্ত্রীর কি হবে? গর্দান চলে যাবে। আচ্ছা, এইবার ছোট ছেলে এই পাতার রস নিয়ে এরকম অপেক্ষা করতেছে, এবং ওই একই কথা, 8টা 10টা 12টা 2টা যখন বাজে যায়, শো শো শব্দ, এবং দেখতেছে যে চারপাশে সবাই লুটে পড়ে যাচ্ছে। সে তীর ধনুক নিয়ে রেডি হয়ে আছে, চোর কোন দিক দিয়ে আসে। আশ্চর্য বিষয়, দিনের মতো সকাল হয়ে গেল, শোলক রাত 2টার সময় চারপাশে এত আলো, সূর্যের আলো এত আলো হয় না। তখন দেখলো স্বর্ণের একটা পাখি, ইয়া একটা স্বর্ণের পাখি এসে কবুতরের খোপের সামনে বসলো, এবং সেই সোনার আলোয় চারপাশ আলোকিত হয়ে গেল, এবং চারপাশে শীতল একটা বাতাস, পুরো শরীর মানে অবশ হয়ে যাচ্ছে, শুধু চোখটাই সচল, চোখে যেহেতু আপনার স্পেশাল রস দেওয়া রয়েছে। তখন সে ওইভাবেই তাক করলো, সেই তীর ধনুক তাক করে চালাই দিল, সেই মনে করেন বান, বিশ্ববিদিত বান। রাজার 3 ছেলেই বান চালনায় পারদর্শী, কিন্তু এ প্রয়োজন মতো একটা বান চালাই দিল, এবং যায় ওই পাখায় যেয়ে লাগলো, ওই যে স্বর্ণের পাখি, ওই পাখায় যেয়ে লাগলো, আর পাখি উড়ে চলে গেল, একটা কবুতর নিয়ে গেল। আচ্ছা, এবার পরের দিনকের যে রাজসভা, এটা তো জমজমাট হবে। সকল সৈন্য, সভাসদ, মন্ত্রী, আরো যারা আছেন সবাই মিলে এসে বসে বলল যে রাজামশাই, এই যে চোর, এই চোর কোনো মানুষ না, পশু পাখি না, বা রাজ্যেরও কেউ না, এটা হলো একটা স্বর্ণের একটা মানে অন্যরকম একটা পাখি। এই যে পাখির ডানা, যে পাখির ডানা ইয়া বড়, পুরোপুরি স্বর্ণের তৈরি। এই দেখে রাজার মাথা হয়ে গেল নষ্ট। এই, আমি তো মনে করতাম যে কবুতর হলো সব থেকে সুন্দর, এর উপর তো কোনো সুন্দর পাখি নাই, তাই না? কবুতর বা পায়রা বা কপত, পিজন, কিন্তু স্বর্ণের পাখি আবার কোথা থেকে আসে? এই প্রধানমন্ত্রী, তোমার এই ছোট ছেলে তো অনেক জ্ঞানী লোক, অনেক বুদ্ধিমান, শক্তিশালী, বিদ্যা আছে, তাইলে এরে পাঠাও, এই স্বর্ণের পাখি আমাকে এনে দিতে হবে। এদিকে কিন্তু কবুতর আপনার 23টা হয়ে গেছে, 7টা কবুতর চলে গেছে, ডেলি যাচ্ছে, আর 2 ফোঁটা করে রক্ত, ঠিক আছে। আর এদিক মন্ত্রীর কি বুদ্ধি দেওয়া হলো যে আমার এই স্বর্ণের পাখি চাই, কবুতর আর আমার লাগবে না, কবুতর আর আমার লাগবে না, এই স্বর্ণের পাখি আমারে এনে দিতে হবে। তোমার এই ছোট ছেলেরে পাঠাও, এই কুনোকে পাঠাও, সেই কবুতরটা ধরে নিয়ে আসবে।
এরপর মন্ত্রী বলল যে আচ্ছা হুজুর, তাইলে আমার 3 ছেলেকে দিয়ে আমি চেষ্টা করব কিভাবে এটা এনে দেওয়া যায়। এবং রাজা বলল তোমাদের পুরস্কার দেওয়া হবে, তোমাদের ভালো মানের পুরস্কার দেওয়া হবে, তোমরা এই পাখিটা যেভাবে পারো আনি দাও। এইবার কি হলো, আপনার মন্ত্রী 3 ছেলে বাসায় আসলো এবং ওই 3 ছেলে চিন্তা করলো যে একজন একজন করে যেতে হবে এবং কি হয় বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে। প্রথম ছেলে হলো লাউসান। আচ্ছা, তাহলে সে কোথা থেকে শুরু করবে পাখি খোঁজা, বলেন তো কার সঙ্গে দেখা করবে? ইয়েস, আপনি ঠিকই ভাবছেন, ওই ঋষির সঙ্গে আগে দেখা করতে হবে। এবার ওই ঋষির কাছে গেল। ঋষি বলল যে তুমি এই এদিক সোজা 2 ক্রোশ পথ হেঁটে চলে যাও, ওই জায়গায় আছে হিরণ গাছ, হিরণ গাছের নিচে দাঁড়াবা, ওই জায়গায় একটা শিয়াল আসবে, ওই শিয়ালের পিঠে চড়ে তুমি যাবা পাখির খোঁজে। এরপর বড় ছেলে লাউসান কি করলো, চলে গেল 2 ক্রোশ পথ, যাই ওই হিরণ গাছের যে চিকুন পাতা, ওই গাছের নিচেই সে দাঁড়াই আছে, কিন্তু কোনো শিয়াল তো নাই, শিয়াল আসে না। এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে একটা শিয়াল হাঁটে হাঁটে আসতেছে। শিয়াল বলতেছে, হে লাউসান, তুমি চড়ো আমার পিঠে, আমার লেজ ধরে দাও টান, দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। এরপরে মন্ত্রীর বড় ছেলে লাউসান উঠে বসলো সেই শিয়ালের পিঠে। উঠার পর শিয়ালের লেজ ধরে দিল টান, শিয়াল হলো আপনার এই রকম 3 ইঞ্চি উপরে উঠে গেল মাটি থেকে। তারপরে আরেকটু পর 3 হাত উপরে উঠে গেল। ঠিক আছে, এরপর 3 কিলোমিটার উপরে উঠে গেল এবং দেখতে দেখতে 300 মাইল উপরে উঠে গেল এবং মেঘের ভিতরে চলে গেল। এরপর হলো শুধু শো শো শব্দ। এরকম যেতে 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 ওই দিন রাত শেষ হয়ে গেল। সকালবেলায় একদম যখন ফজরের সময়, শিয়ালটা তাকে একটা সরাইখানার নিচে নামালো, বললো যে হে লাউসান, তুমি এই সরাইখানার মধ্যে থাকবা, তুমি এই সরাইখানার মধ্যে থাকবা এবং ওই জায়গায় নর্তকীরা আছে, তারা নাচ গান করে, ওই রুমে কিন্তু যাবা না, তাইলে বের হওয়া যায় না। তুমি যে রুমে বিশ্রাম নিবা ওই রুমেই থাকবা এবং আমি পরবর্তী দিন আসবো এবং আমি আবার এসে বিকেলের দিকে এসে তোমাকে নিয়ে আবার উড়াল দেব ওই পাখির সন্ধানে। তারপর বললো যে ঠিক আছে। এবার লাউসান কি করলো, সরাইখানার ভিতরে গেল, রুমে ঢুকলো, খাবার দাবার খাইলো, হালকা রেস্ট বিশ্রাম নিল। এর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আপনার মিউজিক বাজা শুরু হলো, ঢোল বাজা শুরু হলো এবং দেখতেছে যে পাশের রুমে জানলা দিয়ে যে সুন্দর সুন্দর নর্তকীরা নাচ করতেছে, গান গাচ্ছে, ঠিক আছে, কোমর দুলায় নাচতেছে। এই দেখে মাথা ঠিক নেই, সে ভাবলো আমি ওই রুমে যাই একটু এনজয় করি। ঠিক আছে, এবার শিয়ালের কথা তো সে ভুলে গেল, ওই রুমে গেলে তো আর কোনোদিন বের হওয়া যায় না। এরপরে সে ওই রুমে গেল। এরপর শেষ, রাউসানের কাহিনী শেষ হয়ে গেল। এবার এদিক তো দেরি হয়ে যাচ্ছে, পাখির খোঁজ নাই। এরপরে হলো আপনার মেজো ছেলে যে বাফেট, সেও গেল। ওই সরাইখানায় যে সুন্দরী মহিলা, সুন্দরী নৃত্য, ওদের যে রূপ রস গন্ধ, এই যে 16 কলায় পূর্ণ নারী দেখে মাথা নষ্ট, সেও চলে গেল। এরপরে বাকি থাকলো ছোট ছেলে। ছোট ছেলের নাম কি? কুনো। এই যে আপনার ছোট ছেলে, সে কিন্তু আপনার এই ঋষির পরামর্শ নিয়ে হিরণ গাছের নিচে যেয়ে শিয়ালের উপরে চড়ে এরকম ওই সরাইখানার যে পৌঁছাইলো, পুরো একটা রাত লেগে গেল, ফজরের সময় যে পৌঁছালো। এবং সে আগে থেকেই জানে যে ওদিকে আমার তাকানোই যাবে না, তাইলেই বিপদ। এদিক সুন্দর সুন্দর বাজনা বাজতেছে কিন্তু সে ওদিক তাকায় না, কারণ ওই মহিলাদের দেখলে তখন কিন্তু আর সিক্স সেন্স ঠিক থাকবে না। এবং সে অনেক কষ্টে এবং মনের জোরে
ওই দিনটা কাটাই দিল। এবং আপনার বিকালের সময় ওই শিয়াল আসলো, সে সরাইখানা থেকে বের হলো। শিয়াল বললো যে সাব্বাস, 3 ভাইয়ের ভিতর তুমি এই সরাইখানার মায়া ত্যাগ করে বের হতে পারছো। ওঠো আমার পিঠে, লেজ ধরে দাও টান, দেখো নিয়ে যাই কোথায়, নিয়ে যাব তোমাকে ওই পাখির কাছে। এরপরে কি হলো? এরপরে আপনার এই কুনো শিয়ালের পিঠে চড়ে লেজ ধরে টান দিল, শিয়াল উপর উঠে গেল মেঘের ভিতর। এরকম শুধু উড়েই যাচ্ছে, এক রাজ্য থেকে আর এক রাজ্য, এক দেশ থেকে আর এক দেশ, অচিন দেশ, উঠতে 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 আপনার কি হলো? ভূতের একটা দেশে চলে গেল। তার পাশে ভয়ঙ্কর শব্দ, তার পাশে ভীতি সঞ্চার। সেই একটা মধ্যরাত্রি সময়ে তাকে নিয়ে নামালো ভূতের একটা রাজ্যে। বলল যে, হে কুনো, তুমি দেখো এই যে ভূতের রাজ্য, তুমি সোজা চলে যাবা এই রাজ্য দিয়ে, তরবারি প্রস্তুত করো, সবাই ঘুমাচ্ছে, কেউ যদি বাধা দেয় তাকে গলা কেটে ফেলবা। কারণ তুমি হলো একটা চোরকে খুঁজতে যাচ্ছ। ওই যে স্বর্ণের পাখি, সে হলো একটা চোর, তুমি ওই পাখির চোরকে ধরে নিয়ে চলে আসবা, এবং কেউ বাধা দিলে তাকে গলা কেটে ফেলবা। তরবারি প্রস্তুত, তরবারি প্রস্তুত রাখো। এরপর সেই তরবারি রেডি করে মনে একটা তেজ নিয়ে রওনা দিল। তার চিন্তা তার বাবাকে বাঁচাতে হবে, চোর ধরতে হবে, নিজের রাজ্যের সম্মান বাঁচাতে হবে। এত পথ পাড়ি দিয়ে আসছে, নিজের 2 ভাই বিপদে পড়ছে, সরাইখানার ভিতরে রয়েছে, সবকিছু মিলিয়ে তাকে এই যুদ্ধে জয়ী হতে হবে। সে যখন মূল গেট দিয়ে ভিতরে ঢুকবে, 2 পাশে 2টা বড় বড় রাক্ষস, সবাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, তারার উপরে ঘুমাচ্ছে। এরপর কি হলো? এরপর হলো সে ওইভাবে সাহস নিয়ে ভিতরে চলে গেল গেটের ভিতর। দেখে যে এই পাশে সারি সারি রাক্ষস, এই পাশে সারি সারি রাক্ষস, ঠিক আছে, এই পাশে 100 রাক্ষস, বাম পাশে আরো 100 রাক্ষস। এর ভিতর দিয়েই সে হেঁটে চলে গেল, এবং যেতে 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 যখন একদম মাথায় চলে গেল, তখন হলো দেখা গেল 3টা ইয়া ইয়া খাসা, একটা সোনার পাখি, একটা রূপার পাখি, একটা হীরার পাখি। তা দেখে যে সোনার পাখি যে তার একটা ডানা নাই, সে তো বুঝে গেছে এটাই চোর। কিন্তু সোনার পাখি তো তার পছন্দ হলো না। কিরে, রূপার পাখি এত সুন্দর, তাহলে আমি রূপার পাখি নিয়ে যাব, এই স্বর্ণের পাখি আমি নেব না। এইবার সে কি করলো? এইবার হলো সে ওই যে রূপার পাখি, রূপার পাখির খাঁচায় হাত দিল, হাত দিয়ে ওটা নিয়ে আসবে। যখনই হাত দিল, কিট 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 কিট, এই শব্দে পুরো সব রাক্ষসের ঘুম ভেঙে দিল। করে রাক্ষসরা তো সব চলে আসলো। এদিক সে বীরের মতো যুদ্ধ করে যাচ্ছে, একের পর এক লাশ ফেলে যাচ্ছে। এর ভিতরে আপনার সেনাপ্রধান চলে আসলো। সেনাপ্রধান আসে, রাক্ষসের সেনাপ্রধান আসে, তাকে হাত বাঁধে ফেললো, বন্দি করে ফেললো, নিয়ে গেল রাজার কাছে। রাজা বলল, কে তুমি, কেন এসেছো? আমি হলো কুনো, আমার বাবা এখন বিপদে, আমার বাবার নির্দেশে, আমাদের দেশের রাজার নির্দেশে এসেছি, এবং এই যে আপনার রাজ্যের যে পাখি চুরি করে কবুতর খাই, এবং এই স্বর্ণের পাখিকে আমি নিয়ে যেতে এসেছি। তুমি কিভাবে আসলে? আমি এইভাবে আসছি, এই কাহিনী। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত দূর আসছো, কিন্তু তুমি কেন রূপোর পাখিতে হাত দিলে? বলে যে, আমার তো ভুল হয়ে গেছে। তুমি কেন আমার এত রাক্ষস মেরে ফেললে? বলে যে, জীবন রক্ষার্থে।
আচ্ছা, তাহলে তোমার চুরি করছে ঠিক আছে, তুমি সোনার পাখিতে হাত দিলে আমি অতটা দোষ দেখতাম না, যেহেতু তুমি রূপার পাখির খাঁচায় হাত দিয়েছো এবং আমার এতগুলো রাক্ষস হত্যা করেছো, তাহলে তোমাকে তো শাস্তি পেতে হবে, তাহলে তো এর দণ্ড দিতে হবে। তাহলে কি করা যায়? আচ্ছা, এই শাস্তি ছাড়া আর কোনো শর্ত থাকলে শর্ত দেন। তখন এই যে আপনার কুনো বলতেছে যে তুমি আসার পথে যে সরাইখানার কথা বললে, ওই সরাইখানায় আমার 5 ছেলে আটকা পড়ে গেছে। তুমি যদি আমার ওই 5 ছেলেকে সারাই নিয়ে আসতে পারো, তাহলে তোমার এই যে সোনের পাখি এটা আমি দিয়ে দেব। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আগে শিয়ালের সঙ্গে কথা বলে আসি, দেখি উনি কি বলে। এবার শিয়ালের সঙ্গে কথা হলো। শিয়াল বলল যে এই জায়গায় হলো একটা যুদ্ধ করতে হবে, তাহলে এই যুদ্ধ করার জন্য আপনার হলো ওই জায়গা থেকে রাক্ষস লাগবে, বড় বড় 5 জন রাক্ষস নিয়ে নাও এবং চলো আমরা আবার ওই সরাইখানায় যাই, সবাই ছাড়াই আনি। তোমার 2 ভাই তো আটকা পড়ে গেছে, তাদের তো ছাড়াতে হবে। আচ্ছা, এরপর হলো আপনার একটা রথ, উড়ন্ত রথ, এই রথে হলো 5 জন রাক্ষস এবং শিয়ালের পিঠে চড়ে আছে হলো কুনো। শিয়াল হলো পথ দেখায়, সবাই একসাথে যাচ্ছে সরাইখানার উদ্দেশ্যে। এরপর সরাইখানা গেল, সরাইখানায় গিয়ে আপনার ওই যে পুরো সরাইখানা আস্তে আস্তে ভেঙে ফেলা হলো, ওই আপনার কাদের দ্বারা? রাক্ষসের দ্বারা। একদম চুরমার করে সব ভেঙে ফেলাই দেওয়া হলো এবং যারা বন্দী ছিল, অন্যান্য রাজ্যের যারা বন্দী ছিল তারাও মুক্তি পেয়ে গেল। এরপর হলো 5 রাক্ষস সাথে ওই যে রাজার যে 5 ছেলে রাজপুত্র, তাদের নেওয়া হলো এবং তারা 2 ভাই সহ আরো একজন, সবাই এই রাজ্যে আসলো। এখন রাজা বলল ঠিক আছে, এই সোনার পাখি আমি তোমার দিয়ে দিলাম, তোমার এই যে রূপার পাখি পছন্দ এটাও তোমার দিয়ে দিলাম, তোমরা এখন মুক্ত, তোমাদের বাসায় যাওয়ার জন্য তোমাদের একটা রথও দিয়ে দিলাম, তোমরা যাও। এরপর তারা ওই রথে করে চলে আসলো তাদের নিজের রাজ্যে। এরপর রাজা ওই সোনের পাখি পেয়েও খুশি, রূপার পাখি পেয়ে আরো খুশি, সবকিছু মিলিয়ে তাকে হলো অর্ধেক রাজ্য দিয়ে দিল, যে হে কুনো, এই অর্ধেক রাজ্য হলো তোমার এবং আমার যে ছোট মেয়ে তার সাথে হলো তোমার বিয়ে হবে। তুমি এত সাহসী, এত বীর, তুমিই হবে এই রাজ্যের পরবর্তী রাজা, এটাই হলো তোমার উপহার।